বাঁচবি তো আমার জন্য, মরবি যদিও আমার জন্য। কে? শনি, সেক্সি শনি। আমার দেহে জ্বলছে বন্যি। আমি যা চাই তা পাই, সাজা পাই না, তা আমি কাউকে পেতে দিই না। আমি কিন্তু বিবেককে পাবোই পাবো, ওকেই আমি বিয়ে করব। ভুল, দুদিন পরে ওর সঙ্গেই হবে আমার বিয়ে। নেমন্তন্ন কার্ড বিলি হয়ে গেছে। সেটাও তো চক্রান্ত, জোর করে কারোর সঙ্গে কারোর সম্পর্কে জোড়া লাগানো যায় না শনি। আমি কিন্তু জুড়বো, কারণ বিবেক আমার শত্রু নয়, শত্রু হচ্ছিস তুই। আমি? হ্যাঁ তুই। এই রানী, তার চেয়ে আয় দুজনকে বিয়ে করে ফুলসজ্জা করি, ব্যাস কেউ কোনো সন্দেহ করবে না। সম্পর্কের মানে কি বুঝিস? বিয়ের সংখ্যা কোনোদিন পড়েছিস? পড়েছি। একটা মেয়ে মাথায় ঘোমটা, হাতের শাখা, সিঁড়িতে সিঁদুর দিয়ে নির্যাতন সহ্য করতে করতে ওদের রক্তটা শিথিল হয়ে যায়। সহিষ্ণুতা নারীর ভূষণ, তার অন্য নাম ত্যাগ। পুরাণের এই বেড়ি দিয়ে নারীকে ধর্ম আর কর্মের মধ্যে বেঁধে দিয়েছে, আর পুরুষ স্বামী দেবতা। তার মতো মেয়ে স্বামীর সিঁদুরের অর্থ কোনোদিন বুঝতে পারবি না। তাই তো যাই বলছি না কেন, বিবেক শুধু আমার। এই রানী, বিবেকের নাম দ্বিতীয়বার মুখে উচ্চারণ করবি না, তাহলে কিন্তু আমার রাগ হবে, আর আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তার চেয়ে আয় দুজনকে বিয়ে করে ফুলসজ্জা করি। তোর বিকৃতি কামনা কোনোদিন পূর্ণ হবে না। একটু পরেই আমি বিবেকের হাত ধরে এখান থেকে চলে যাব। তা তুই কোনোদিন পারবি না। এই রানী, তার চেয়ে আমার কথা মেনে নে। কেমন রানী? রানী, রানী তুই আমাকে রানী, এই রানী ওঠ, কথা বল। গলির মধ্যে শেষ রাতে ঝটপট করছে, তবে কি শিয়ালে মুরগি ধরেছে? নেই,
इंस्पेक्टर बेरू भाई रेड्डी থাকতে এলাকায় কোনো করাপশন চলবে না क्योंकि हमार माटा आंध्रा बापटा बंगाल गोर जमाई থেকে हमार बापटा হইয়ে গেল एकदम कंगाल मगर हमार लाखों टाका और माटी इसलिए हमार महामन नाम दिए छे बेरू भाई रेड्डी एक ही शहर अपनी अरे शादी मैडम আপনি এসেছেন রাতে গলিতে না মানে আমার দাদা জোহর বিশ্বাসের সিগন্যালে এখানে একটা কাজে এসেছিলাম আর এখানে এসে দেখি আমার বান্ধবী রানী পড়ে আছে কথা বলছে না ওকে একটু তুলে দিন না প্লিজ স্যার প্লিজ ঠিক আছে আপনার দাদার সিগন্যালে যখন আমাকে উপর চলতে হয় তখন দেখি ये तो खून হইছে হ্যাঁ স্যার খুন হয়েছে আপনি ওকে খুন করিয়েছেন কি করব আমার কথা শুনলো না তাই ওকে মেরে ফেললাম আপনার নামে 302 ধারা মোতাবেক মারার কেস হবে মারার কেস আপনার ফাঁসি হবে ফাঁসি আমি আপনাকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যাব কাল সকালে সংবাদপত্র টিভির ব্রেকিং নিউজে সব ভাই দেখবে জহর বিশ্বাসের লাডলি বোন শানি রানীকে সব কবিতায় বাস করতে না পেরে মারার কারি না সে না ওই কাজ আপনি করবেন না তাতে আমার বড়দার মান সম্মান সব চলে যাবে তাছাড়া বড়দার কথা মতো যখন কাজ করে लेकिन আমার বড়টা পাবেন তবে এখানে নয় আড়ালে চলে চালিয়ে রানী আমার যা কিছু নেয়ার আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এবার তোমাকে নিয়ে আমি শহরের বাইরে চলে যাব হাজার খুঁজলেও কেউ আমাদের সন্ধান পাবে না রানী রানী তুমি কোথায় রানী কে এ তো রানী এ তো মারা গেছে কিন্তু একে এইভাবে ছুরি দিয়ে মেরেছে কে ও সালে ওকে মার্ডার করিয়েছে না না এই শুনশান জায়গায় মেয়েটাকে ভুলিয়ে নি এই অন্ধকারের মধ্যে রেপ করে মার্ডার করিয়েছে স্যার বিশ্বাস করুন আমি ওকে ভালোবাসি চুপ साला एकदम चुप हमें इंस्पेक्टर बेरू भाई रेड्डी हमारे लेखा टाका और माटी না স্যার আমি ওকে মার্ডার করিনি তাই টাকা দেওয়ারও কোনো প্রশ্ন নেই কিন্তু আমি বলছি এই বিবেক আমার বান্ধবী রানীকে মার্ডার করেছে এই মোবাইলে সব রেকর্ড আছে আপনি ওকে নিয়ে যান না স্যার নাগিনী মিথ্যে কথা বলছে রবিষ্টপুরন না হয় চক্রান্ত করেছে ওকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি টর্চার করলে আসল সত্যটা বেরিয়ে পড়বে পড়বে নয় পড়ে গেছে সেই জন্যই তো তোমাকে বলছি তুমি রানীকে খুন করলে কেন ও তোমার কি ক্ষতি করেছিল আমার কোনো ক্ষতি করেনি ক্ষতি করেছো তুমি দেখুন স্যার দেখুন দুদিন পরে ওর সঙ্গে আমার বিয়ে হ্যাঁ। আমি কি ওর নামে বদনাম দিতে পারি नहीं 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 রানী এই রানী ওঠ কথা বল नहीं तो मार्डर कैसे फंसे जाবে हाँ রাইট ও তো সত্যি সত্যি রানীকে খুন করেছে তাই অ্যারেস্ট করতে হলে ওকে করুন আমাকে নয় चुप थम शट अप साला আমাকে কি তুললো বেঁচে যা अरे আমি বালিশ वाला আমার মাটা আন্ধ্রা বাপটা বাঙ্গাল গোর জবাই থেকে আমার বাপটা হইয়ে গেল সালা एकदम कंगाल मगर हमार लेखो टाका और माटी इसलिए हमार महामन नाम दिए छे बेरू भाई रेड्डी चल चले थाने चल তাই চলুন রাক্ষসী পিশাচিনী নিজে পাশ্চাত্য কামড়া কাল লাগিনি হয়ে সেদিন ধর্ষণে অভিযোগ ছিল আমার সুকুমার প্রবৃত্তিতে ছোবল মেরেছিলেন আর জহরের কথা মতো পুলিশ আর প্রশাসন নিয়ে এক হয়ে আমার সাদা চরিত্রে খুঁড়ে লাল দাগ লাগিয়ে দিলি কিন্তু কিন্তু এই দাগ আমার গায়ে বেশি দিন থাকবে না তুই যেমন আমার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছিস তো ওর আবার কোমরে ভিডিও ফুটেজ একদিন প্রকাশ পাবে সেদিন আমি হাজত থেকে ফিরে আসবো যে রানীকে তুই খুন করেছিস সেই রানী পুনরায় বেঁচে উঠে আবার
আমার কাছে ফিরে আসবে, সেদিন আমি তোদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। শালা বাঁচতে দিবি না, আমিও তোকে বাঁচতে দিবে না। স্যার। हाँ शोनी मैडम, এবার তুমি লাশটাকে জিজ্ঞাসা খুশি পেলিয়ে না। পোস্টমর্টম রিপোর্টটা তো আমি এই করবে। কিন্তু বীরু ভাই রেড্ডির গলাটা যেন ঠিক আমার বড়দার মতো লাগলো না। যাই হোক রানী, আমার কথা শুনলি না, মানলি না, অকালে ফুটে গেলি তো। চল তোকে রাস্তার পাশে ফেলে দিই। হ্যাঁ, দেখতে হবে আজকে মোবাইলে অ্যাপসগুলো দেখতে হবে আর জানতে হবে কোথায় কি চলছে। এই রে, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। আরে শোনি, আরে তুই এখানে কি করছিস? মানে বিয়ের নেমন্তন্ন কার্ড বিলি করতে বাকি ছিল, তাই আসছিলাম। আমি আসছি ছোট, আমি আসছি। আরে শোন শোনি, শোন, যা চলে গেল। কিন্তু যাবার সময় কি বলে গেল? নিমন্ত্রণ কার্ড। কিন্তু এত রাত্রে নিমন্ত্রণ কার্ড বিলি করতে যাবে কেন? আর যদিও বা যাবে তাহলে এই গলি দিয়ে কেন? তবে কি কে কে ওখানে? এ কি, এ তো রানী। সোনির সঙ্গে একে আমি আমাদের পার্কে দেখেছি, কিন্তু একে তো ছুরি মেরেছে। না না, এখনো মরেনি, পালস বইছে, কিন্তু একে ছুরি মারলো কে? তোমার দাদা জহর বিশ্বাস। না, হ্যাঁ, যে জিতেন মহাপাত্রের পরিবারটাকে শুধু ঘরছাড়া করেনি, সাথে সাথে তাদের কান্নার সাগরে ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দিয়েছে? হ্যাঁ, তার পঙ্গু বন্টকাই পরের ঘর থেকে বের করে আনার জন্য সাকরেত পাঠিয়েছে। ওই গাইয়া পঞ্চায়েত না, উদয়টাকে বিনা দোষে আঘাত করেছে। বিনা দোষে? ছোট ভাইটাকে সেদিন চক্রান্তে জালে আটকাতে পারেনি বলে আজকে এই রানী হত্যার কেসে ফাঁসিয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। না না, এ ঠিক হতে পারে না। পারে ডাক্তার, পারে। যে পরের স্ত্রীকে নিজের স্ত্রীর মতো করে নিয়ে তার রূপ যৌবন ভোগ করতে পারে, সে সব পারে। কিন্তু রানীর মতো মেয়েকে মারতে পারে না। পেরেছে, তার বোন শনিকে দিয়ে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আছে, এই ফোনে সমস্ত ভিডিও রেকর্ডিং আছে। তুমি চাইলে এক্ষুনি তোমার নাম্বারে আমি ট্রান্সফার করে দিতে পারি। কিন্তু এই তথ্য তুলেছে কে? স্বয়ং ইন্টারনেট। আচ্ছা, এখন আমি এসব পড়ে দেখব। একটা অমূল্য জীবনকে বাঁচানোর জন্য ওকে আমি নিয়ে চললাম আমার নার্সিং হোমে। সুনীতি বাবু, পুলিশের ভয় দেখিয়ে জিতেনের বউকে আমার বউ করে নিয়েছি। কিন্তু বোন, এই ভয় দেখিয়ে ওদের আর বেশি দিন রাখা যাবে না রে। সেই জন্য তো রানীকে মেরে বিবেককে পুলিশের জালে জড়িয়ে দিয়ে এবার পুলিশ ওকে 3rd ডিগ্রি টর্চার করে জিতেন কোথায় জানবে। এই বোন, জিতেনের সঙ্গে একটু আগে আবার দেখা হয়েছিল। ওকে পুলিশের হাতে তুলে দিলে না? দেবো দেবো দেবো। আগে ওর আর একটা শক্ত শেকড় কেটে বাঁশিকে শালা গায়ের মাটিতে পুঁতে দিই, আর বড় তো গাছটা এমনিতেই মরবে। তার জন্য আমি কি করবো বর্তমান? উনি আসামি বলে বিবেককে বাদ দিয়ে জিতেনের পালিত ভাই উদয়কে তোর মাকড় সজ্জালে বন্দি করতে হবে। কোথায় যাও? ও আপনি এখানে? তুমি আছো না কেন, কি হয়েছে উদয়? দাদা, সেই কথাটা বলতে যে আমার কষ্ট হচ্ছে। আমার মাথার ওপর আকাশটা ভেঙে পড়ছে, পায়ের তলার মাটিটা সম্পূর্ণ চড়ে যাচ্ছে। তবু তুমি নির্ভয়ে বলো উদয়, কি হয়েছে? হয়েছে মানে আসছে লগ্নে তোমার সঙ্গে বিবেকের যে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়েটার হবে না। কেন বিয়েটা হবে না কেন? রানীকে খুন করার দায়ে পুলিশ আমার ছোট ভাই বিবেককে হাজতে ভরে দিয়েছে। আমি 1000বার চেষ্টা করলাম দাদা, কিন্তু কোনো মতে আমি আমার ছোট্ট ভাইটাকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারলাম না। আর তাই বিয়ের যে প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছিলাম, আমি আমার দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না। Shut up! Just shut up! তুমি কি জানো এর জন্য সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না? আমার এই বোনটা কোথাও বেরোতে পারবে? আমার বোন যতই আধুনিকা হোক, এরপর আর কেউ ওকে বিয়ে করবে? কিন্তু জোহরদা,
এছাড়া যে আমারও আর কিছু করার নেই। তা কি করে থাকবে? হাজার হলেও তোমরা তো সেই জিতের মহাপাত্রের আপনজন। না দাদা, আমাদের অন্যায় অপরাধের জন্য আপনি আমার দেবতুল্য দাদাকে দায়ী করবেন না। আপনাকে কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য দায়ী আমি, আর তার জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে মেনে নেব। তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? তার থেকে আমার নিজের পিস্তলে আমি নিজেকেই শুট করবো। না দাদা না, তুমি আত্মহত্যা করবে না। আমি সঠিক দিনে সঠিক লগ্নে জিতের মহাপাত্রের বাড়ির বউ হয়ে যাবই। কিন্তু সোনি, তুমি কেন বুঝতে চাইছো না যে আমার ভাই বিবেক তোমাকে আর কোনোদিনও বিয়ে করতে আসবে না? নাই আসুক, একটা খুনি আসামিকে বিয়ে করব না, বিয়ে করতে চাই না। তাহলে ওর পরিবর্তে তুমি আমাকে বিয়ে করো, তোমার গলার চেনটা দিয়ে বিয়ের এনগেজমেন্টটা শেষ করে ফেলো। কামন উদয়, কামন। কিন্তু সোনি। না না উদয়, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। কথা দিয়ে যখন তুমি কথা রাখতে পারোনি, তাছাড়া আমার বোন সোনি যখন রাজি হয়েছে তখন দাও গলার চেনটা, দাও দাও গলার চেনটা, দাও দাও গলার চেনটা, দাও বলছি। বেশ, কথা দিয়ে নিজের কথা রাখতে না পারার জন্য নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আমার দাদা আর বৌদির কথা চিন্তা করে আমার মান এবং আপনাদের সম্মান রক্ষা করার জন্য এই উদয় আজ আপনাদের প্রস্তাবে রাজি হলো। আর তাই তাই গলার এই চেনটা দিয়ে আমি কথা দিলাম দুদিন বাদে এই সোনিকে আমি বিয়ে করব। আরে ঈশ্বর, আমি জানি না যে তুমি আমার ভাগ্য নিয়ে এ নতুন কোন খেলা খেলতে চাইছো। উদয়, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা। যেখানেই যাই শুধু ব্যথা পাই, যেখানেই যাই শুধু ব্যথা পাই। পরিহাস অবহেলা করে কি যে খেলা, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা। আমি দিশাহারা খুঁজে বেরি কিনারা, আমি দিশাহারা খুঁজে বেরি কিনারা। একটু সুখের তরে আমি খুঁজে খুঁজে বইসারা। যেখানেই যাই শুধু ব্যথা পাই, যেখানেই যাই শুধু ব্যথা পাই। পরিহাস অবহেলা করে কি যে খেলা, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা, করে কি যে খেলা, করে কি যে খেলা। ঈশ্বর,
বিয়ে হবে বিয়ে হবে, সোনির সঙ্গে বিবেকের বিয়েটা ঠিক লগ্নেই হবেই হবে। ছোটদা। দেখ সোনি, এই বিয়েটা যদি না হয় তাহলে দাদা সোসাইটিতে মুখ দেখাতে পারবে না, আর তুইও বাড়ির বাইরে বেরোতে পারবি না, আর বৌদি শুধু কাঁদবে। আর এই নিমন্ত্রিত অতিথিরা যখন শুনবে তখন ছিছি করবে, তখন দাদাকে নিজের পিস্তলেই নিজেকেই শ্যুট করতে হবে, তাই না দাদা? তাই ঠিক লগ্নে সোনির সঙ্গে বিবেকের বিয়েটা হবেই হবে। হ্যাঁ বিয়েটা হবে, তবে বিবেকের সঙ্গে নয়, বিয়েটা হবে উদয়ের সঙ্গে। কেন দাদা, বিবেক আবার কোথায় গেল? আরে বিবেক তো এখন পুলিশ হাজতে। হাজতে? হ্যাঁ। হাজতে কেন? ও রানীকে মার্ডার করেছে। হ্যাঁ, মার্ডার করেছে? আচ্ছা, মার্ডার করার আগে পুলিশ কি ওই স্পটে ছিল? আমি কি মুশকিল, সেটা ও জানবে কি করে? হ্যাঁ, সেটা বা ও জানবে কি করে? আসলে পুলিশ তো তোমার কি তো দাস, তাই তুমিই সব জানো। দেখ ভাই, হ্যাঁ? ওটা নিয়ে তোকে আর জল ঘোলা করতে হবে না। আচ্ছা। তাই শনি যখন রাজি হয়েছে তখন আমি বিয়েতে সম্মতি দিয়েছি। কিন্তু দাদা, আমি তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি আর কি। তা কিন্তু কিন্তু করছিস কেন? কি বলবি বল বল বল। না মানে দাদা, বলছিলাম কি, আরে বল না। আমি বিয়ে করেছি, তুমি আমার বিয়েটা মেনে নাও। এই, তুই আমাকে জিজ্ঞেস না করে বিয়ে করেছিস? তুমি তো আমাকে জিজ্ঞাসা না করে সোনির বিয়েটা পাল্টে দিলে। তাই বলে একটা আনকালচার মেয়েকে তুই ঘরে আনবি? আমি তোকে ত্যায্য ভাই করবো রে। দাদা, ছেলেকে ত্যায্য পুত্র করা যায়, কিন্তু এই ভাইকে নয়। আমি তোকে আমার প্রপার্টির কানা কাড়িয়ে দেব না রে। আমি মরে গেলেও তোমার ওই মানুষের রক্ত শোষণ করা প্রপার্টি আমি নেব না, কিন্তু আমার বাবার প্রপার্টির অর্ধেক অংশ আমি নেব, না হলে কুরুক্ষেত্র হবে। থাক ছোটদা, আর কুরুক্ষেত্র করতে হবে না। হ্যাঁ। ছোট বৌদিকে আসতে বলো। হ্যাঁ, সে তো আসবেই, তাহলে ডাকি। হ্যাঁ, ডাক। কই গো, শুনতে পাচ্ছ? এদিকে এসো, ওয়েলকাম টু বিশ্বাস ফ্যামিলি। এসে গেছে আমার ভাইয়ের স্ত্রী, এসে গেছে। তাহলে দাদা, আর দেরি করছো কেন? এসো মা লক্ষ্মী বলে ওকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো। দাঁড়াও ছোটদা, হ্যাঁ? বরণের আগে ওই বাড়ির যোগ্য কিনা আমাকে দেখতে হবে। এই যে দেখে নে, ভালো করে দেখে এই নে। যে ঘোমটা খোলো, খোলো ঘোমটা, ঘোমটা খোলো, ঘোমটা খোলো। কি হলো? ওকে দেখে শনি অমন ভয় পেয়ে পালিয়ে গেল কেন? দাদা, হ্যাঁ? শনি যাকে মেরে ফেলেছিল না, তাকে আমি আমার নার্সিংহোমে নিয়ে গিয়ে পুনরায় বাঁচিয়ে দিয়েছি। কিন্তু ওকে তো বিবেক খুন করেছিল। প্রত্যক্ষদর্শী হিসাবে প্রমাণের সেই মোবাইলটা শনি পুলিশের কাছে জমা দিয়েছে। আর শনি যার পেটে ফকাত ফকাত করে চুরি চালিয়েছিল, সেই ভিডিও ফুটেজটা ওর মতো আর একটা মেয়ে আমার মোবাইলে সেন্ড করে দিয়েছে। শুনিনি? তাই সেই ভিডিও ফুটেজটা আমি কোর্টে শো করে বিবেকের বেলোলার করে শনিকে আসামি করে শুনিনি? জিতেন্দ্র বন্ড বাসিকে বিকলাঙ্গ করে দিয়েছিল না, তাকে ভালো করার জন্য আমি চিকিৎসা শুরু করেছি। ভাই হয়ে শেষে তুই আমার শত্রু হয়ে গেলি রে। দাদা, তুমি যদি সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা করতে পারো, তাহলে আমি ভাই হয়ে তা পারবো না কেন? তবে ভয় নেই দাদা, ও পাগলি, তাই অতীতের কোনো কথা ও ঠিক মতো বলতে পারে না। এই বোন, হ্যাঁ। ওই লোকটার সঙ্গে কথা বলছো? ওই লোকটা তোমার কে হয়? দাদু না দাদা? আমার দাদা। আরে ওনাকে প্রণাম করো, প্রণাম করো, যাও যাও যাও। এই দাদা, আমাকে প্রণাম আমি তোমাকে প্রণাম করবো? এই বোন, আমার কথা শুনে আমার লেগে উঠলো কেন? আসলে কি হয়েছে জানো তো? তুমি যে সাপের ঝাঁপিতে ঢুকে সাপের লেজে পা দিয়েছো গো, পা। না বাবা, হ্যাঁ বাবা, আমিও সাপের কাছে যাব না। না। আমি তোমার সঙ্গে প্রেম করব।
ও রানী, সামনে দাদা দাঁড়িয়ে আছে, আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন ছাড়বা? তুমি তো আমাকে কাগজে সই করে বিয়ে করেছো, তাহলে তাহলে সবার সামনে হ্যাঁ? আমি তোমাকে জড়িয়ে ধরবো, আর সবার সামনে আমি মাথায় ঘোমটা দিয়ে তোমাকেই প্রণাম করবো। আর সবার সামনে আমি তোমার ঠোঁটে ঠোঁট দিয়ে বলবো, আমি বউ তুমি বল, আমি বউ তুমি বলে, সত্যি একটা পাগলি, আর কোন পাগলির এ বাড়িতে স্থান নেই। বাড়িটা তুমি করলেও হাফ প্রপার্টি শুনেছি বৌদি, তাই সেই বলে ও বউকে নিয়ে এই বাড়িতে থাক। এই বাড়িতে থাকলে ওদের আমি বরণ করব না। তুমি না বরণ করলেও আমি বরণ করব, বরণ করে ঘরে তুলব। এই তোমরা ভুলে যেও না, আমি জহর বিশ্বাস, শালা বিষাক্ত একটা চন্দ্র বড় সাপ। আর তুমিও ভুলে যেও না দাদা, আমি সুনীতি, প্রতিবাদ প্রতিকার করাই আমার নীতি। আজই তুমি যেমন বিষাক্ত চন্দ্র বড়া, আমিও তেমনি চন্দ্র বড়া ধরার বেদে জহর বিশ্বাস। এবারে বরণ করো, তা না হলে তোমার ওই হাত ও ভেঙে দেবে। मंगलम भगवान विष्णु मंगलम गुरुध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलम मधुसूदन मंगलम भगवान विष्णु मंगलम गुरुध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलम मधुसूदन। কিছুতেই ছাড়া যাবে না। আমি জানতে পেরেছি ও কালপ্রিট জহর বিশ্বাসের বিশ্বস্ত এজেন্ট। ওরই মারফত জহর জানতে পেরেছে বাঁশি সংযমের ঘরে বহাল তবিয়তে আছে, তাই তো মাঝখান থেকে টাকার খেলা শুরু করেছে। কিন্তু আমি তো এই টাকার ঘরে ঢুকে পড়েছি। খিতিস কোথায়? খিতিস! হায় 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 হায়, নোটবন্দি হয়েছে কবে, কিন্তু এখনো পর্যন্ত টাকাগুলো চেঞ্জ করতে পারলাম না। আমার এতদিনের সঞ্চিত টাকা সব অচল হয়ে গেল। সে কি, তুমি ব্যাংকে গিয়ে এখনো পুরনো টাকা চেঞ্জ করনি নাকি? এ কি নেট, তুই এখানে? কি করব বলো, তুমি তো আর আমার দিকে নজরই দিলে না, তাই আমি ভ্রাম্যমাণ সার্ভিস চালু করেছি আর কি। ভ্রাম্যমাণ সার্ভিস মানে? হ্যাঁ, ওই টাকাওয়ালা বাবুরা আগে ব্যাংকে গিয়ে পুরনো টাকা জমা করছে, তারপর আমার মেশিনে এসে কার্ড ঢোকাচ্ছে আর আমাকে কমিশন দিয়ে নতুন মাল নিয়ে চলে যাচ্ছে। তোর মেশিন আছে? আছে। তাহলে আমি কার্ড ঢোকাবো। ঢোকালেও ওই গদগদ গদগদ করে মাল বেরোবে না। কেন কেন বেরোবে না কেন? তুমি যে আমার কমিশন দেবে না। না নেট, আজ থেকে আমার যা আছে সব তোর, তুই শুধু সার্ভিসটা দে। তোর তোমার কাছে যা আছে সবই তো পুরনো, আগে আমাকে কমিশন বাবদ নতুন নোট দাও। আরে আমার কাছে নতুন নোট নেই। নেই মানে? সেদিন সংযমকে বাসির পেটের বাচ্চাটা খালাস করার জন্য যে 2 লক্ষ টাকা দিয়েছিলে সেটা এলো কোত্থেকে? আরে সে টাকা তো জহর বাবু দিয়েছিল,
কিন্তু সঞ্জম ওই টাকায় বাঁশির গর্ভপাত না করে তার নার্ভের চিকিৎসা শুরু করেছে। তাতে তো ভালো হয়েছে। না সুন্দরী, ভালো নয়। ওই কথা কোনো রকম বিশ্বাসবাবু জানতে পেরে এখানে পুলিশ পাঠাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আজ হয় টাকা নেবে আর না হয় বাঁশির গর্ভপাত হবে। ওরে বাবা, এই প্ল্যানটা কি তুমি করেছো নাকি? হ্যাঁ, আমি করেছি। তাতে তোর কি রে? তাতে তোর কি? তার চেয়ে তুই এক কাজ কর, তুই না আজকে আমার ঘরে চলে আয়। আমার ঘরটা পুরো ফাঁকা, সেখানে তোর মেশিনে আমি কাঠ ঢোকাবো। আরে গোস্বামী, আমার মেশিনটা হলো এটিএম মেশিন আর কার্ডটা হলো এটিএম কার্ড। তুমি যখন ওই কার্ডটা ঢোকাবে তখন মরে গেলাম রে বাবা। গদগদ করে নতুন টাকা বেরিয়ে আসবে, কিন্তু তার আগে তোমাকে যে ব্যাংকে গিয়ে পুরনো টাকা চেঞ্জ করতে হবে। আরে ধ্যাৎ ধ্যাৎ, অত স্বপ্নটা আমার দ্বারা সম্ভব নয়। তার চেয়ে তুই এই টাকার ব্যাগটা নে, তারপর ফটাফট ফটাফট করে সব টাকা চেঞ্জ করে নতুন নোট নিয়ে আমার ঘরে চলে আয়। কমিশন বাবদ আমি না হয় তোকে বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করবে? হ্যাঁ। আর আমাকে? হ্যাঁ। তুমি না একটা কাজ করো, হ্যাঁ। তুমি না অগ্রিম ফুল সজ্জার ঘাটটা সাজিয়ে হ্যাঁ। আমি না বিয়ের আগেই তোমার সঙ্গে ফুল সজ্জা করে যাব। বাই। হাই হাই। বিয়ের আগে তোর পেটে আমি বাচ্চা দিয়ে দেবো। হ্যাঁ, এখন সঞ্জমের ঘরে ঢুকে দেখি ওখানে কি হচ্ছে। বিরুভাইরে কি ওখানে ঢুকে এবার বাঁশি বাজাচ্ছে। বাঁশি। एकदम खत्म करिए दिबे साले। लेके टाका दे। আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না। আমি তোকে বাঁচতে দিয়ে না দেখি ওকে এইভাবে মারছেন কেন? পারবো না, ও শালা একটা ক্রিমিনাল। শয়তান। आई आई सुंदर, अति सुंदर। नहीं नहीं नहीं, हम शैतान नहीं, पुलिस। हमार माटा आंध्रा बापटा बंगाल। गोर जमाई থেকে हमार बापटा হইয়ে গেল साला एकदम कंगाल। मगर हमार लेके टाका और माटी, इसलिए हमार माँ हमार नाम दिए बीरू भाई राठी। তুই আমার দিদিকে কিচ্ছু বলবি না। ই কথা বললি হবি না, কতদিন পরে ওকে এখানে দেখলাম, তাই ওকে কুচু দিতে হবে আর কুচুলি দেবি হবে। তোর এই পাপের ফলে আমি এই দিন দুঃখিনী ভাইগুলোর কাছে কোনো রকমে বেঁচে আছি। এখানে তোমার চেহারার বাহাত নাতি হইয়েছে, ছোট দেহে টুকরে পড়ছে তোমার রূপ যৌবন, इसलिए আবার আমি তোমার রূপ যৌবন ভোগ করবে। তোর এই পাপের ফলে না আমার সারাটা শরীর দুর্গন্ধে ভরে গেছে। দুর্গন্ধের ফসল এখন আমি রাস্তা খাইয়েছি। আই থাকে সেটা আমি দেবো না। আজ তোকে আমি বেড়াই ফেলবো। এই দিদি আমার প্রাণ, এই দিদি আমার জান, এই দিদির জন্য আমি অনেক সংগ্রাম করেছি। আজ তোকে আমি মেরেই ফেলবো। মার মার ভাই মার, ওই লোকটা আমার ইজ্জত দিয়েছিল, ওকে মারতে মারতে মেরে ফেল। মার। পালিশের গায়ে হাত দিয়েছিস, শ্বশুর का नाती हराम खोर, तेरे को हम एकदम खत्म करिए दिबे। हाँ দিদিমণি কি হয়েছে? দেখি ভাই, তোর কপাল বের রক্ত পড়ছে কেন? আমি ফাটিয়েছি। কেন ফাটি যাচ্ছে? আমার উপর চড়া হয়েছিল। ওকে ওকে আমি পিটিয়ে পিটিয়ে মারতে চেয়েছিলাম। ও পুলিশ হয়, তুই তোর অধিকারের সীমা লঙ্ঘন করে রাক্ষসের মতো রক্ত চুষাচ্ছিস। সালে তুই আমার কি করবি? কি করব? এই জঙ্গলমহলের সব আদিবাসীদের নিয়ে তোর মতো পুলিশকে আজ আমি পেটাবো। আমি সে পুলিশ নই, আমি পুলিশ ইন্সপেক্টর বীরু ভাই রেড্ডি। আর আমরা গরিব হলেও সত্য আর সংযম। তুই যখন আমার দিদিমণির গায়ে হাত দিয়েছিস, আমার ভাইয়ের যখন রক্ত ছড়িয়েছে, তোর রক্ত আজ এই
নয়, এবার শান্তি চাই। ওং শান্তি, ওং শান্তি। না, যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, আমার দিদিমণির গায়ে হাত দিয়েছে, ওই শান্তি আমি মানি না। তাহলে 2 লক্ষ টাকাও আমি ছাড়বো না। 2 লক্ষ টাকা? হ্যাঁ, ওই রাস্কেলটা গোস্বামীর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। বল বল ভাই বল, এরা যা বলছে তা কি সত্যি? ভাই তুই কি টাকা নিয়েছিস? বল, চুপ করে থাকিস না, বল তুই কি টাকা নিয়েছিস? বল বল ভাই, বল তুই কি টাকা নিয়েছিস? বল বল ভাই, বল তুই কি আমি নিয়েছি। কিন্তু কেন নিয়েছিস ভাই? এত টাকা তুই কি করেছিস? এই পঙ্গু দিদিটাকে ভালো করার জন্য টাকাটা আমি ডাক্তার বাবুকে দিয়েছি। সংযম। বল বল দাদা বল, এ কাজ করে আমি যদি ভুল করে থাকি তাহলে তাহলে তুই আমাকে মার মার মার। না 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 রে ভাই না, আমি তোকে মারবো না। আমি তোকে দেবতার আসনে বসিয়ে পুজো করব, আর সকলের কাছে গৌরব করে বলবো আমার ভাই ভুল করেনি, সে মানুষের মতো কাজ করেছে। এতগুলো টাকা তুই কেন নিয়েছিস ভাই? এছাড়া কি করব? তুই তো ভালো করে খেতে পারিস না, ভালো করে জামা কাপড় পরতে পারিস না, সারা জীবন রোজগার করলেও এত টাকা আমি জোগাড় করতে পারবো না। সংযম। তাই টাকাটা আমি গোস্বামী খুড়োর কাছ থেকে নিয়েছি। দিদি नहीं, আর তোদের জুড়ি বাঁধা হবে না। সালে টাকাটা वापस দে। হ্যাঁ, টাকা দে। দয়া করো গোস্বামী কাকা, দয়া করো। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার সব টাকা আমি খেটে শোধ করে দেবো। আমি তোমার পায়ে ধরে বলছি কাকা। আরে ধর। গোস্বামী খুড়ো, আমি তো আপনার গায়ের লোক। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়িতে আমি সারা জীবন চাকরের কাজ করব। তার আগে জানোয়ারটাকে এখান থেকে চলে যেতে বলো। আরে ওই টাকা তো আমার নয়, ওই টাকার মালিক জহর বিষ্ণু। আর ওই টাকা ফেরত নিতে আসছে। সেক্সি শনি। তুই? হ্যাঁ মাসি, তুই তাহলে এখানে এসে উঠেছিস? হ্যাঁ, লক্ষ্মী ছাড়া হওয়ার পর আমি এখানে এসেই উঠেছি। তাই বলে জিতেন মহাপাত্রের বোন হয়ে এই ভাঙ্গা ঘরে গরিব অসভ্যটাকে বিয়ে করে এখানে শাক পাতা খেয়ে হ্যাঁ, থাকবো। কারণ শহরের পথে পথে ঘুরছে এর মতো রাক্ষসের দল, ঘুরছে তোদের মতো অর্ধ পিশাচিনীর দল। তাই তোদের হাতে প্রতিনিয়ত শোষণ হওয়ার থেকে এখানে থেকে বেঁচে থাকা অনেক ভালো। তাহলে ভালো ভালো টাকাটা দিয়ে দিতে বল। আর শোনি ম্যাডাম, ওই রাস্কেলটা গোস্বামীর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল, इसलिए ওই রাস্কেলটাকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি টর্চার করলে। টাকাটা আমার দাদার, তাই আমি যখন এসে পড়েছি ওটা আদায় করার ভার আমার। সুতরাং ঠিক আছে, আমি যাচ্ছি, लेकिन जाने से पहले एक तो होशियारी दिए যাচ্ছি, টাকাটা ভালোই দিয়ে দিবি, नहीं तो হামেশাই পালিস। যার মাটা আন্ধ্রা বাপটা বাঙ্গাল, গোর জামাই থেকে আমার বাপটা হয়ে গেল সালা ইগ দেবে কাঙ্গাল, मगर हमार लेखो टाका और माटी, इसलिए हमार माँ हमार नाम दिए छे बीरू भाई रेड्डी। রেড্ডি, আমি আসছি ম্যাডাম। আপনি যখন স্বয়ং এখানে এসে পড়েছেন তখন আমার সব দোষ পগার পাহা। ওরে তোরা দাঁড়িয়ে আছিস কি? আরে পূজা কর পূজা। আহা হা হা হা, মায়ের আমার কত রূপ। জয় মা, জয় মা, জয় মা, আমার ভাঙা ডেরায় আজ মা এসেছে। চল ভাই চল, দুজনে মিলে পুজোর আয়োজন করি। চল 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 চল। ওরা
সবাই চলে গেছে। তাই তো তোর কাছে হাত জোড় করে বলছি, তুই এই টাকাটা ছেড়ে দে। টাকাটা ছেড়ে দিতে পারি, আমার সেদিনের প্রস্তাবটা মেনে নে। তোর কি সেই পুরনো নেশাটা এখনো যায়নি? নেশা নয়, নেশা নয়, দুদিন পরে একটা পুরুষকেই বিয়ে করছি। এই দেখ, এই দেখ তার ছবি। উদয়, তোর জীবনে প্রথম লাভ। তোর পর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করলেও দাসত্ব করে ওর বাচ্চার মা হব না, বরং ওকে চেনে বেঁধে বাঁদরের মতো নাচাবো। শনি, আমার দেহে চলছে বন্নি, আমি সব টাকা মুখে পুরে দেবো, শুধু তুই আয়। তুই কাঁদছিস কেন দিদি? তুই কাঁদছিস কেন? তোর কি হচ্ছে? মেরেই ফেলবো। ওকে ভাবে মারছিস কেন? ছাড়, ছেড়ে দে। না, ওকে আমি ছাড়বো না। ও আমার দিদির উপর চড়ে বসেছিল, ও আমার দিদিকে মারতে চাইছিল, তাই আজ ওকে আমি। তুই কে বে? তুই আমার দিদিকে মারতে চাইছিলি? আমায় ভালো টাকা দে, ওই টাকা দিয়ে আমি একটা অ্যালসিশিয়ান ডগ কিনবো। কেন কেন মেম সাহেব কেন? তুমি তো একটু আগে পুলিশকে গোস্বামী কাকাকে তাড়িয়ে দেবী হয়েছিলে, হঠাৎ দিদিমণির উপর চড়াও হয়ে টাকা চাইছো কেন মেম সাহেব? টাকাটা আমার নিহাত দরকার। মেম সাহেব, সংযম যা করেছে ভুল করেছে, তুই টাকাটা ছেড়ে দে। ঠিক আছে, টাকাটা আমি এক শর্তে ছেড়ে দিতে পারি। শর্ত? কি শর্ত? তোর পেটের বাচ্চাটাকে অ্যাবারেশন করে দে। ওই বাচ্চাটার জন্য আমরা সবাই কষ্ট করছি, ওই বাচ্চাটাকে আমরা পৃথিবীর আলোতে নিয়ে আসবো। না মেম সাহেব, না, তুমি ও কথা বলো না মেম সাহেব। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার টাকা শোধ করার জন্য আমি তোমার বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকবো মেম সাহেব। তবু আমার দিদিমণিকে ও কাজ করতে বলো না মেম সাহেব। মেম সাহেব, তোদের মতো নেড়ি কুকুর আমার বাড়িতে গেলে আমার বাড়ির মার্বেল মেঝেটা অপরিষ্কার হয়ে যাবে। মেম সাহেব, তার চেয়ে অ্যালসেশিয়ান ডগ অনেক কাজের, সুতরাং টাকাটা দে। সনি, সনি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই টাকাটা ছেড়ে দে না। টাকাটা ছেড়ে দে, টাকা দে। শহরের দিদিমণি, টাকা যদি থাকতো তাহলে কবেই আমরা দিয়ে দিতাম, কিন্তু কিন্তু সে ক্ষমতা আমাদের নেই। তবে তবে আমার দিদি আমাকে একদিন বলেছিল, আপনাদের মতো বড় লোকেরা আনন্দের জন্য বাজার থেকে লাখ লাখ টাকা দিয়ে কুকুর কিনে আনেন, আর সেই কুকুর শুধু ঘেউ ঘেউ করে, কথা বলতে পারে না। আমার মতো একটা কথা বলা কুকুর কিনুন না দিদিমণি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের বাড়ির এঁটো পাতাটা আমি চেটে খাবো। আপনাদের বাড়িতে ঢুকেই মার্বেল পাথরের মেজোটাকে আমি নষ্ট করব না। নিনা, নিনা দিদিমণি, নিনা, নিনা, নিনা দিদিমণি, নিনা। সংযম। ঠিক আছে, তাই হোক। ভাই, ভাই, তুই শেষে কুকুর হয়ে গেলি। এছাড়া কি করব? আমার দাদা আমাকে একদিন বলেছিল, তোর দাদার দানা পানি খেয়ে আমরা বড় হয়েছি, না হলে কবেই তো মারা যেতাম। আর তার বোনকে ভালো করার জন্য কুকুর হওয়া ছাড়া আর যে আমার উপায় নেই রে দিদি। সংযম। ও, সেই জন্য তুই কাঁদছিস? না ভাই না, আমি তো কাঁদছি না, আমি তো ভাবছি তোর এই আত্মত্যাগের জন্য আমি কি গর্ব অনুভব করব না, আমার এই অকর্মণ্য শরীরটার জন্য আমি নিজেকে ঘৃণা করব। দিদি রে, খোলা মার্কেটে পালিত গরুটা বিক্রি হয়ে যাওয়ার পর তার মালিক তার দিকে ফিরে তাকায় না। কেন জানিস? দেখলে যে মায়া লাগবে। ভাই না, ওই শহরে তুই যাস না ভাই, তুই ফিরে আয়। ওই শহরে তুই যাস না ভাই, তুই ফিরে আয়। আমি না গেলে কে দেখবে তোর পেটের বাচ্চাটাকে? কে বড় করবে আমার ভাগনাকে? কে মারবে ওই জানোয়ারটাকে? আমার কুকুর। পৃথিবী করে
পড়লো পড়া চাঁদের ঘরে চন্দ্র বড়া চাঁদের ঘরে চন্দ্র বড়া চাঁদের ঘরে চন্দ্র বড়া। সংগ্রাম চলছে, একদল মুষ্টিমেয় স্বার্থান্বেষী মানুষের হাত থেকে বাঁচার জন্য, আর একদল মানুষ আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যে আমার জীবন সংগ্রামে অনেক আগেই হেরে বসে আছি, আর তাই তো প্রথমে নিজের পালিত দাদার সমব্যথী হতে গিয়ে বিনা অপরাধে অর্থ কেলেঙ্কারির দায় নিজের ঘাড়ে নিয়ে ছোট ভাইয়ের কাছে ঘাড় ধাক্কা খেয়ে ঘর ছেড়েছি। তারপর সেই ভাইকে রেপ কেসের হাত থেকে বাঁচানোর জন্য সোনির মতো একটা বীজকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজেই একটা আগুনের হাত ধরেছি। আমি জানি না যে ওই আগুনে আমার এই হাত দুটো পুড়বে কি পুড়বে না, কিন্তু এর জন্য আমার বাঁশি যে আমাকে ভুল বুঝবে, আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। যে ভাইকে বাঁচাবার জন্য সোনির মধ্যে একটা বিষকে গলায় ধারণ করে আজ আমি নীলকণ্ঠ হলাম, একদিন সেই ভাই হয়তো জেল থেকে ফিরে এসে আমাকেই ভুল বুঝবে। কিন্তু কেন 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 আমার ভাই আমায় বুঝতে চাইছে না? কেন আমার ভাই বুঝতে পারছে না যে দেশের মনীষীরা তো বারবার বলে গেছেন যে হিংসা দিয়ে কখনোই হিংসাকে জয় করা যায় না। আর তাই হিংসায় যখন আমি ওই চন্দ্র বোড়ার সঙ্গে পেরে উঠবো না, তখন ওর বিষের থলিটাকে কেটে ফেলার জন্য আমি ওর বোন সোনিকে বাধ্য হয়ে বিয়ে করেছি। কিন্তু বিয়ে যখন একবার করেই ফেলেছি, তখন নরমে গরমে যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই সোনিকে আগে আমি সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসব, আর তারপর ওর দাদার বীজ দাঁত থেকে আমি উপড়ে তুলব। কারণ আমি জানি যে বিষ বুঝে ঢালতে না পারলে ওই চন্দ্রবোড়ার চাঁদের ঘরে ঢুকেও আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। কিন্তু আজ এত কাজ করতে গিয়ে এই বাল্মীকি যে শেষ পর্যন্ত রত্নাকর হয়ে গেল। হায় রে ঈশ্বর, এই জীবনে আমি বাঁশিকে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি ভাগ্যের ফেরে কাকে পেলাম? ভাবি যারে পাই না তারে, চাই না যারে তারে পাই, এই মন চায় যারে, বলো তার কোথায় পাই? ভাবি যারে পাই না তারে, চাই না যারে তারে পাই, এই মন চায় যারে, বলো তার কোথায় পাই? হায় রে জীবন, হায় রে জীবন, একই তার হলো পরিণয়, ও একই তার হলো পরিণয়। জীবনের সব চাওয়া পূর্ণ হয়, না পাওয়ার ব্যথা মনে পাশে রয়। জীবনের সব চাওয়া পূর্ণ হয়, না পাওয়ার ব্যথা মনে পাশে রয়। পাওয়ার ব্যথা মনে পাশে রয়, না পাওয়ার ব্যথা মনে বাসা বেঁধে রয়। আজ এত কিছুর পরেও আমি যে আমার বাঁশিকে কোনো মতে ভুলতে পারছি না। আজ এই বাসর রাতে যদি সোনির পরিবর্তে আমার বাঁশি থাকতো, তাহলে নিশ্চয়ই ও হয়তো এই মুহূর্তে এসে আমাকে বলতো, উদয়, তুমি একটা বেঈমান, তুমি বিশ্বাসঘাতক, তুমি আমাকে ভালোবেসে সোনির মতো মেয়েকে বিয়ে করলে কেমন করে? বাঁশি এই কথাটাই বলতো, তাই না উদয়? না 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 সোনি না, এমন কথা বলার মতো মেয়ে আমার বাঁশি নয়। ইউ শাট আপ! ওই বাঁশি নামটা আমার কাছে অ্যালার্জি। একই একই সোনি, তুমি শেষ পর্যন্ত মদ খাচ্ছ? ইয়েস, মদ খাচ্ছি। মদ না খেলে রাতটা যেন ফিকা ফিকা লাগে। তবে শুধু মদ নয়, সাথে সাথে একটা কথা বলা কুকুরও নিয়ে এসেছে। ও
সোনি, তুমি একটা জলজ্যান্ত মানুষকে কুকুর বানিয়ে দিয়েছো। ইয়েস, কুকুর করেছি। ও আমার দাদা 2 লাখ টাকা ক্ষিতীশ গোস্বামীর মারফত নিয়ে শোধ দিতে পারেনি, তাই বলে? তাই ওকে কুকুর করে নিয়ে এসে। আচ্ছা সোনি, তুমি কি মানুষের পর্যায়ে পড়ো? আর ওকে, ওর আসল পরিচয়টা কি? ও শাখা সিঁদুর দেওয়া, বাচ্চার মা করা, বাচ্চার মা? তোমার প্রাণের প্রতিমা বাঁশির স্বামী সংযম মণ্ডল। না! সোনি, আমি ওকে সহ্য করতে পারছি না সোনি। তুমি ওকে এই মুহূর্তে আমার 2 চোখের সামনে থেকে দূরে চলে যেতে বলো। এই যা, বাসার ঘরের সামনে বসে পাহারা দে যা। সংযম, সোনি, তুমি দয়া করে এতটা নিঠুর হয়েও না। কেন? পুরনো প্রেমিকার পরিণতি দেখে হৃদয়টা ফেটে যাচ্ছে, তবে অত্যাচারের মাত্রা আরো বাড়বে। তবে আর যাই হোক, আজ এই বাসর রাতে আমি তোমাকে কোনো মতে আর এই মদ খেতে দেব না। এই রাত আমার জীবনে কত কেটে গেছে, বিয়ের আগে স্বামীর সান্নিধ্যে আমি কত পেয়েছি। ছি! আজ তোমার কথায় মদ না খেয়ে মাথায় লম্বা ঘোমটা দিয়ে তোমার শয্যা সঙ্গিনী হতে পারবো না উদয়। সরি সরি স্বামী দেবতা। সেই আশাটা আমি আর করি না সোনি। তবুও পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই অগ্নিকে সাক্ষী রেখে যখন তোমার এই হাতটা আমি একবার ধরেছি, তখন তোমার অতীত জীবনকে দূরে সরিয়ে দিয়ে বলছি সোনি, এসো এসো সোনি, এসো, আজকের পর থেকে আমরা দুজন মিলে একটা নতুন করে জীবন শুরু করি। আমার অতীত জীবনকে এত সহজে মেনে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমার সঙ্গে বাসর ঘর করব না, ক্লাব পার্টিতে গিয়ে আমার শরীরটাকে আমি এনজয় করব, কারণ পুরুষের চেয়ে নারীর সান্নিধ্যে আমার খুব পছন্দ। তাই যদি হয় তাহলে তাহলে এই বিয়ে, বাসর রাতে, বাসরের প্রদীপ, এই সমস্ত কিছুকে মিথ্যে মিথ্যে। তোমাকে খাঁচায় বন্দি গিলিপিগের মতো রাখার জন্য আমি এই কাজ করেছি। সোনি, তুমি আমার কথাটা একটাবার শান্ত হয়ে শোনার চেষ্টা করো সোনি। সোনি, আজকের এই রাতটা কিসের রাত? আজকের এই রাতটা আমাদের দুজনের বাসর রাত সোনি। সোনি, তুমি আমার থেকে একটাবার শান্ত হয়েছে দেখো সোনি। চলো না সোনি, চলো না, আজকের এই রাতে আমরা দুজন মিলে। You shut up! সোনি, তুমি আমাকে চড় মারলে? আমার কথা না শুনলে এরপরে কিন্তু জুতো মারো। না 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 সোনি, থাক, তার বোধহয় আর কোনো দরকার পড়বে না। তার চাইতে তুমি আমাকে একটাবার বলো, আমাকে কি করতে হবে? বেশি কিছু নয়, আমি এই যুগে একটা নতুন ইতিহাস গড়ব, যে ইতিহাসের প্রথম পাতায় আমি হব স্বামী, তুমি হবে স্ত্রী। আর তার জন্যে এই নাও, একটা পেগ বানাও। না ধরো। না না না, আমি পারবো না। ধরো না সোনি, না, আমি এই কাজ করতে ধরো পারবো না। বলছি। ভাবি যারে পাই না চাই না যারে তারে পাই, এই মন চাই যারে তারে বলো কোথায় পাই। হায় রে জীবন, হায় রে জীবন, এ কেমন হলো বাহ, জাস্ট লাইক ইউ লাভলি ওয়াইফ। তবে দেখো, আমার সঙ্গে চালাকি করে তুমি যেন বর্দার মতো ফেরার হয়ে যেও না। তার আর কোনো প্রশ্নই নেই, কারণ আজ আমি যখন স্বামী হয়েও স্ত্রী সেজে তোমাকে মদের পেগ বানিয়ে দিতে পেরেছি, তখন এই অত্যাচারের শেষ দেখা না পর্যন্ত আমি আরো অনেক অনেক অত্যাচার সহ্য করতে রাজি আছি সোনি। তবে তার আগে
আমি ওই আইন প্রণেতাদের কাছে চিৎকার করে বলতে চাই, আপনারা নারী সুরক্ষার জন্য নারী কল্যাণ সমিতির গঠন করেছেন, কিন্তু আজ সেই নারীদের অত্যাচারে এই পুরুষরা কেমন আছে সেটা দয়া করে একটা বার এসে দেখে যান। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা দয়া করে একটা বার এসে দেখে যান। শুধু অত্যাচার নয়, তোমাকে আমি কৃতদাস করে রাখবো। সোনি, সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরও সহ্য করবেন না। সহ্য করতে বাধ্য, কারণ আমি শনি, সেক্সি শনি। আমার দেহে জ্বলছে বন্যি। আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। সুতরাং কপাট খুলে দিলে আমার স্বামীর অভাব হবে না। কিন্তু সেই স্বামী ছেড়ে অন্য স্বামী ধরতে গেলে এই মানুষরূপী প্রভুভক্ত কুকুরটা ঘেউ ঘেউ করে তোর মতো স্বেচ্ছাচারী মেয়েকে বাসর ঘরে ঢোকাবে। না, সংযম, ওকে বাসর ঘরে ঢোকাও। shut up! ওর মতো মানুষের ঠাকুরকে মারতে চাইলে তো দুটো হাত পা ভেঙে আমি গুঁড়িয়ে দেব। কিন্তু তুমি কি জানো, তোমার এই ঠাকুর কুকুর হয়ে এসেছে আমার দাদা 2 লাখ টাকা শোধ দেওয়ার জন্য। আর তুইও জেনে নে, ওকে মুক্ত করার জন্য তোর মতো আর একটা মেয়ে আমার হাতে 2 লাখ টাকা চেক তুলে বলেছে ওকে মুক্তি দিতে। এই নে 2 লাখ টাকা চেক। অলরাইট সংযম, যা, আজ থেকে তুই মুক্ত। আজ আমি মুক্ত। আর আমাকে কেউ টাকার কথা বলবে না, আর আমার বাসিদির পেটের বাচ্চাটাকেও মারার কথা বলবে না। বাসিদি, আমি আসছি। হ্যাঁ জিতেন্দ্র বোন বাসি, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসতে। জিতেন্দ্র যেদিন ফিরার হয়ে গেছিল সেদিন এক শয়তান ওই বাসিকে রেপ করে, তখন একটু বাঁচার জন্য এই সংযমের হাত ধরে ওদের গায়ে গিয়ে থাকে। ও মাই গড! কিন্তু সেটা ওই চন্দ্রবটার সহ্য হয়নি, তাই ওই ক্ষিতিশ গোস্বামীকে দিয়ে বারবার সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করে। কিন্তু এই সহজ সরল ছেলেটা সব দায় মাথায় নিয়ে বাসকে নিয়ে তার বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু শয়তানটার শেষ চালে এই সংযম কুকুর হতে বাধ্য হয়। কিন্তু ওই মেয়েটা টাকা দেওয়ায় আমি সেই চালটা কেটে দিলাম। এসব কথা তুমি জানলে কি করে? কারণ আমি যে বঙ্গবাসীকে ভালো করে তোলার শপথ নিয়েছি। ঈশ্বর সত্যি তুমি আছো? না থাকলে আমি মুক্তি পেতাম কেমন করে? চুপ, লেকচার দিসনি, যা এখান থেকে। যাচ্ছি দিদিমণি, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোর মুখটা খারাপ হলেও অন্তরটা কিন্তু ভালো। আর সেই ভালো অন্তর দিয়ে তুই উপলব্ধি কর, মানুষের যেমন জীবন আছে তেমনি কুকুরের একটা জীবন আছে। আর এই কথা যেদিন বুঝতে পারবি সেদিন আমার উদয়দাকে হেনস্থা করতে পারবি না, ওকে দিয়ে মদের প্যাক করতে পারবি না, আর স্ত্রী হয়ে স্বামীর গালে বসিয়ে দিতে পারবি না চর। সংযম, সেদিন তুই শিব মন্দিরে যাবি, সারা রাত জাগবি, আমার এই দেশালাইয়ের বাক্স থেকে একটা কাঠি নিবি আর দীপ জ্বালাবি। দীপটা যতবার জ্বালাবি তোর পাপের তাপে ততবার নিভে যাবে। নেহা তুই আমার বাসিদির বন্ধু, তাই তোকে আমি এই উপহারটা দিয়ে গেলাম। শোনেন, ওই গরিব মূর্খ ছেলেটার কদর্য মুখটা নিজের আয়নে দেখিয়ে বল, উদয়কে দিয়ে তুই এইসব কাজ করিয়েছিস? হ্যাঁ করিয়েছি, তাতে কি হয়েছে? তবে হয়নি, এবার হবে। কি করবে তুমি? তুই যেমন রানীকে খুন করে তার দায় বিবেকের মাথায় চাপি, আর সেই ভয় দেখে এই উদয়কে তোর কৃতদাস করে তুলেছিস, আমিও তেমনি সেই ভিডিও ফুটেজটা কোর্টে শো করে তোকে পুলিশ হাজতে ঢোকাবো। আমার স্বামী থাকতে তা তুমি কখনোই পারবে না। উদয় চলে এসো। না, যাব না, আমি এখন আমার বাসির কাছে যাব। না, বাসির কাছে যাব, শুধু যাবই না, আজ আমি আমার বাসির জন্য মদও খাবো। মদ খাবে না। কেন খাবো না?
খাবো না বলতে পারো? তুমি যদি আমাকে দিয়ে মদের পেক বানিয়ে সেই মদটাকে অন্য পুরুষের কাছে যেতে পারো, তাহলে আমি তোমাকে দিয়ে মদের পেক বানিয়ে সেই মদকে আমার ভালোবাসা, আমার বাঁশির কাছে কেন যেতে পারবো না? হ্যাঁ, যাবো আর মদও খাবো, আর সেই মদের পেকটা বানাবে তুমি। এখন ভালোই বলছি, মদের পেকটা বানাবে কিনা বলো। সোনি, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, ওই মদের পেকটা বানাবে কি না বলো। তোমার ঘর বানাবে, মদের পেকটা বানাবে কিনা বলো। শেষবারের মতো বলছি সোনি, মদের পেকটা বানাবে কিনা বলো। বানা মদের পেক। এই নাও। মাননীয় দর্শক মণ্ডলী, আপনার এই দৃশ্য দেখে এখনো চুপচাপ বসে থাকবেন? আমার সঙ্গে হাত তালি দিয়ে বলুন, সাবাস উদয়, সাবাস। মানুষের মতো একটা কাজ করেছো। কারণ সহিষ্ণুতায় যখন কোনো কাজ না হয়, তখন অসহিষ্ণুতায় চরিত্রের পরিবর্তন করতে হয়। এটাই নীতি, আর এই নীতিতে আজ আমি সফল। উদয়, তুমি মদের পেকটা ধরো, এখন আমি আসছি। না 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 না, আমি আর এই মদ চাই না। আমি শুধু আমার সোনিকে চাই, এই সোনিকে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। বিরুদ্ধি বাঁকা ধোতে পূর্ণিমা চাঁদ ওঠে, আসলে ঝরে পড়ে যোজনা, আসলে ঝরে পড়ে যোজনা। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে। গেল, বিবেককে যখন ছাড়িয়ে এনেছে, সেও তার প্রেমিকাকে পেয়ে যাবে। ওই ঢ্যামনা গোস্বামী বুড়োটার কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়েছিলাম, সেটা আমি সুনীতিবাবুকে দিয়ে সংযমকে মুক্ত করে দিয়েছি। এখন বাঁশির পেটের বাচ্চাটাকে যে কোনোভাবে এই পৃথিবীর আলোতে আনতেই হবে, নয়তো আমি মূল দোষীকে কিছুতেই অ্যারেস্ট করতে পারবো না। হ্যাঁ, কি বলছেন? আমি কে? একটু পরেই জানতে পারবেন। বাবারে, ওই ঢ্যামনা বুড়োটা এই দিকেই আসছে, দেখি তোকে মুরগি করতে পারি কিনা। এই
করছিলাম, ওই কার্ড দিয়ে গদগদ করে টাকা বেরোনোর পরিবর্তে আমার ইয়ে দিয়ে গদগদ করে পায়খানা বেরোচ্ছে। ওরে বাবা রে! এই অবস্থায় বাড়ি থেকে বেরোলে কেন? জানো না রাস্তাঘাটে পায়খানা করা দণ্ডনীয় অপরাধ? আর সেই জন্য তো আমি আমার আসল জায়গায় বালতি বেঁধে রেখেছি। সরকার পায়খানা ঘর দেয়নি? হ্যাঁ দিয়েছিল, কিন্তু সেই টাকা খেয়ে ফেলার জন্যই তো আমার এই অবস্থা। খেয়ে ফেলেছো মানে? আরে নোটবন্দির সময় 2 লাখ টাকা চেঞ্জ করতে গিয়ে আমার খরচা গেছে, তাই তখন পায়খানা ঘর না করতে পারায় আমাকে টাকা ফেরতের হুকুম দিল। আমিও প্রাপ্তন পঞ্চায়েত সেই টাকা ফেরত দিয়ে খেয়ে ফেলেছি। ওটাই একদিন আমার পায়খানা দিয়ে বেরোবে। ওই পেটের টাকাটা ফেরত পেলেও গাঁটের টাকাটা কিন্তু ফেরত পাবে না, কারণ ওই টাকা দিয়ে একজন ভালো মানুষ মুক্তি পেয়েছে। তার মানে তুমি জহর বিশ্বাসের কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়ে এসে বাঁশির পেটের বাচ্চাটাকে খাল্লাস করে দিতে চেয়েছিলে, আর আমি তোমার কাছ থেকে সেই 2 লক্ষ টাকা নিয়ে এসে বাঁশির ভাই সংযমকে তার কুকুর জীবন থেকে মুক্ত করে দিয়েছি। এই আমি তোর পেছনে ইডি লাগিয়ে ওই ইডি সবার সিডি বাজালেও এই আইএনএর কিচ্ছু করতে পারবে না। এ কি ইন্টারনেট? হ্যাঁ ইন্টারনেট। দেখিস যদি বাঁশির পেট ফাটিয়ে দেবো তোর হেড। ওরে বাবা রে! সুতরাং ভালো কথা বলছি, পালিয়ে আয়, পালিয়ে আয়, নয় দেখ চারিদিকে আইএন মানে ইন্টারনেট। আমাকে ইন্টারনেটের ভয় দেখাচ্ছে, আমিও তোকে ছাড়বো না। তার আগে আমি তোকে মারার করব। কেন দাদা? কেন দাদা? সালা অকম্মাধারী, কাজের কাজ তো কিছুই করতে পারিসনি, পিছনে বালতি বেঁধে সারা এলাকা ঘুরে বেড়াচ্ছিস। শালা তোর মতো অপদার্থ এজেন্ট রেখে লাভ কি রে? না দাদা, আমি ক্ষিতীশ গোস্বামী, সত্যের ঘর তো সবসময় আমি খোল লাগিয়ে আছি। তাতে তো সত্য সেপারেট হয়নি, কিংবা ওই মেয়েটিকেও গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়নি। কিন্তু টাকা দেয় তো আমি ওই সঞ্জমকে শনি ম্যাডামের হাতে তুলে দিয়েছি। আর সেই টাকা আমার ভাই সুনীতি শনির হাতে দিয়ে সংযমকে খালাস করে এনেছে। অপরন্তু শনি চরিত্রটা চেঞ্জ করে আমার শত্রুর শক্তি বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ তাহলে তো সর্বনাশ, এবারে আপনার মতো চন্দ্রপড়া ধরা পড়ে যা। তার আগে আমার বিষাক্ত ছবলে বাঁশির পেটের বাচ্চাটাকে করে দিতে হবে খালাস। আমি আমার পেটের বাচ্চাকে কিছুতেই খালাস করব না, ওকে আমি পৃথিবীর আলোতে চন্দ্রমোড়াকে ধরে আমি ফাঁসি দেব। পর্যন্ত যেতে পারবি না রে শাল, আজ এখানে তোর পেটের কৃষ্ণটাকে আমি মেরে ফেলবো। এই খেতে ধর শালিকে, খেলা দেখিয়েছি সব খেলা পারবি না। বন্ধু হয়ে আমার বাবুর মতো বন্ধুকে আজ পথে নামিয়ে দিয়েছি, আজ আবার এসেছি তার বোনকে মারতে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরেই চলেছে। ना पहले भागा था ना आज भागूंगा, ना पहले भागा था ना आज भागूंगा, लेकिन जिसने पकड़ाया मेरे को तरक्की नहीं करूंगा, जिंदगी के लिए सुला दूंगा। दीदी আমি আসছি, দিদি আমি আসছি। ওই শয়তানটা আমার পেটে লাথি মেরে আর ওকে বাঁচাতে গিয়ে ওর ছোড়া গুলিতে আমার যে প্রাণ যেতে বসেছে। দাদা দাও, এ হতে পারে না। আমার হসপিটালে নিয়ে যাও। তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। হ্যাঁ আমি তোদের বাঁচাবো। ও দাদা, ও ভাই, তোমরা এসে আমাকে একটু সাহায্য করো না। আমার দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও মা, ও বোন, ও দিদি, তোমরা এসে আমাকে একটু সাহায্য করো। আমার দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমরা তো জানো প্রসবের ব্যথা আর মৃত্যু যন্ত্রণার সময়। ওরা কেউ আসবে না রে ভাই, ওরা কেউ আসবে না। সবাই জোর বিশ্বাসের ভয় এবং টাকায় স্থবির হয়ে গেছে। ওরা কিন্তু
কিন্তু স্থবির হয়ে বসে থাকলেই আমি কিন্তু স্থবির হয়ে বসে থাকবো না। দাদা দিদিকে একটু দেখ, আমি আসছি। তুই একা কি করবি রে ভাই? তুই একা কি করবি? তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। হ্যাঁ, আমি তোদের বাঁচাবো। আমার পাশে কেউ না থাকলেও এই সঞ্জন তোদের বাঁকে বসিয়ে নিয়ে যাবে এই হাসপাতালে। পৃথিবীর করিতে রাম ছিল বনে, পৃথিবীর করিতে রাম ছিল বনে। মানুষ কুকুর হয় মানুষের জন্যে, পৃথিবীর করিতে রাম ছিল বনে। মানুষ কুকুর হয় মানুষের জন্যে, সুখের ঘরে পড়লো পড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া। ডক্টর সুমন্ত বিশ্বাস একটাকে লেবার রুম থেকে বাঁচিকে নিয়ে ডেলিভারি করে বাচ্চা সহ সংযমে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, হাজার চেষ্টা করেও সত্যেন তাকে বাঁচাতে পারিনি। তাই আমি পুলিশকে ডাক্তারি রিপোর্ট দেব, আর সেই রিপোর্টে লেখা থাকবে সত্যেনদাকে গুলি করে খুন করা হয়েছে। ও রানী, আমি কাউকে খুন করিনি। আরে বাবা, আমি একজন ডাক্তার। আমার নার্সিংহোমে কত খুনের রোগী আছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হয়। তার মধ্যে কেউ মরে, আবার কেউ বাঁচে। তাহলে তাহলে তোমার দাদার আগে মেরে আমার স্বামীকে ভালো করে দাও না। এই দেখো, আজ আমি স্বামীর মঙ্গলের জন্য সাবিত্রীর ব্রত করেছি। স্বামী তো জল না পেলে সেই ব্রত আমার সফল হবে না। আমার স্বামীকে বাঁচাবে। আরে বাবা, আমার দাদা যা করেছে তাতে সে পাবলিকের হাতে মার খাবে। আর তোমার স্বামী তো বেঁচে আছে। কেন? এই তো তোমার সামনে। তুমি তো আমার বর, তাহলে স্বামী বলে কেমন করে? আরে বাবা, বর যেই স্বামী সেই, মানে আমি তোমার স্বামী। তুমি যদি আমার স্বামী, তাহলে তাহলে আমার কাছে আসো না কেন? রানী, আমায় ভালোবাসো না কেন? রানী, কেন কেন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে বলো না। কি বলবো? তুমি রানী, কি হলো? এই গান তুমি গাইতে পারছো না কেন? গাও রানী, গাও। এই গান তুমি গাও। दुनिया हम न डरेंगे, अब दुनिया से हम न डरेंगे। हमें याद करेंगे, चलोगे हमें याद करेंगे। विवेक তুমি জেল থেকে ফিরেছো? আপনি মৃতা রানীকে বাঁচিয়ে করে শো করলেন, আর আমি জেল থেকে ছাড়া পেলাম। নাহলে আমার
ফাঁসি হতো। তার জন্য আমি দায়ী বিবেক। শোনি। আমি সেদিন বর্দার কথায় তোমার দাদাকে চিরদিন আমার পায়ের তলায় দাবিয়ে রাখার জন্য আমি রানীর পেটে ছুরি মেরেছিলাম। আর তোমার জন্য আমি কাটলাম জেল। বিনিময়ে আমার প্রেমের বিনা ছিন্ন তার হয়ে চলে গেল। আর তাই তো এই আধুনিক ডিজাইনের যৌন মডেলটা পরিবর্তিত হলো লক্ষ্মী প্রতিমায়। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে সাক্ষী রেখে যখন দুজন মিলে আজ সাত পাকের বন্ধনে আবদ্ধ হয়েই পড়েছি, তখন তোমাকে ক্ষমা না করার উপায় কি? আজ আমি তোমায় ক্ষমা করলাম সোনি। কিন্তু আমি যে তোমাদের জন্য আমার প্রেমকে হারিয়ে ফেললাম। প্রেম এত সহজে হারায় না বিবেক। তোমাদের প্রেম যদি প্রকৃত সত্য হয় তাহলে সে মরার পরেও ফিরে এসে বলে, তোমার পায়ে জল দাও, আমি সাবিত্রীর মতো শেষ করব। আরে বাবা, আমি তোমার স্বামী নই, আমি তোমার বর। একটু আগে যে বললে বর চাই স্বামী চাই, তাহলে আরে বাবা, আমি তোমার বড় নই আর স্বামীও নই, আমি একজন ডাক্তার। রোগ সারানো আমার ধর্ম। তাহলে আমার বর? এই তো তুমি? আমি তোমার বিবেক। হ্যাঁ, যাকে তুমি বিয়ে করবে কথা দিয়েছিলে। না আমি কাউকে কথা দিইনি। কথা দাওনি? আরে কি বলছো তুমি? রানী, তুমি একটু শান্ত হয়ে মনে করার চেষ্টা করো। তুমি তো বিবেককে পার্কে দেখেছো। পার্কে? হ্যাঁ, পার্কে। না ওকে তুমি কলেজে দেখেছো। কলেজে? না যার হাত ধরে তুমি গঙ্গার ধারে বেরিয়েছো। ও গঙ্গাধর? ভাই, যার হাত ধরে তুমি রাতের অন্ধকারে পালিয়ে যাবে বলেছিলে, আমি সেই বিবেক মহাপাত্র, আমার বড়দা জিতেন মহাপাত্র। আচ্ছা, জিতেন টাকা তসরূপের গায়ে মুখে কালো কাপড় বেঁধে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছে। আমার বাড়ির হীরের হাটটা চুরি করে তুমি সেই চোরের ছেলেকে দিয়েছো। বাঁচতে চাও তো হাটটা ফিরিয়ে দাও। তোর বউ হাটটা ফিরিয়ে না দিলে ওকে ছাড়তে হবে। আচ্ছা, আমার গলায় বর্দা শনি লক্ষ্মী হওয়ার পর বৌদি আমার গলায় পরিয়ে দিয়েছে। শোনে, এত তাড়াতাড়ি তোর এত পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। কারণ দুঃখের পর যেমন আসে সুখ, তেমন খারাপের পরই তো হয় ভালো। আর এটাই কি স্বাভাবিক নয় জহর বিশ্বাস? কিন্তু এই খুনি আসামিটা আবার জেলে যাবে রে। কি করবো দাদা, তোমার বুকে শেষ গুলিটা যে আমাকেই করতে হয়। শুনিতি ভাই হয়ে তুই এই সব বিরোধীদের এনে আমার বিরুদ্ধে মিটিং করছিস। তুমি যদি এলাকার মানুষের সঙ্গে শত্রুতা করতে পারো তাহলে এই সব বিরোধীদের নিয়ে তোমার কাছ থেকে আমি হিসাবটা বুঝে নেব না কেন? কিন্তু তাতে তোর এই বউটা রক্ষা পাবে না রে। দাদা, রানী 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 এই তো আমি তোমার কাছে। না, ও একটা ক্রিমিনাল, ওর কাছে তুমি যাবে না। তুমি আমার বাড়ির বউ না, তুমি আমার ও আমার ভাই শরীরের স্ত্রী। না, ও আমার ভাই বিবেকের বাগদত্ত। আমার ভাই শরীরটি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এতদিন নিজের কাছে রেখেছে। তাই ওরই আশা ফিরে ও আমার ভাই শরীরের স্ত্রী। বলো তুমি আমার। না, তুমি আমার। বলো তুমি আমার। না, তুমি আমার। বলো তুমি আমার। এই রানী, হ্যাঁ, শুধু বিবেকের সাকসেসফুল। আজ আমি সাকসেসফুল। শনিকে লক্ষ্মী করে যেমন ওদের হাতে তুলে দিতে পেরেছি, তেমনি রানী তার পূর্ব স্মৃতি ফিরে পেয়েছে। তাই ওকে আমাকে বিবেকের হাতে তুলে দিতেই হবে। কিন্তু এতদিন তো তোরা স্বামী স্ত্রী হিসাবে একই ঘরে ছিলি রে। আজ যদি ও চলে যায় আমার মান সম্মান যাবে না? দাদা, তোমার মুখে ওই মান সম্মানের কথা মানায় না দাদা। তার কারণ তুমি যদি পরস্ত্রীর মুখটা প্লাস্টিক সার্জারি করে তাকে যদি ঘরে বন্দি করে রাখতে পারো, আর তাতে যদি তোমার সম্মান না যায়, তাহলে রানী চলে যাওয়ায় আমার কোনো সম্মান যাবে না দাদা। কারণ
আমি একজন ডাক্তার, তোমার মতো ব্ল্যাক মার্কেটার নই। আচ্ছা চলো। এই রানীর সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক হয়নি। তার কারণ আমি যে ওর দাদা, ও যে আমার বোন। চাবুক মেরে সব কটার পিঠে চামড়া আমি তুলে দেবো। তুমি তোমার গায়ে মারো পর্দা, তাতে অমানুষের চামড়াটা সরে গিয়ে মানুষের সৌন্দর্য ফুটবে। তাতে কেউ আমার মতো নোংরামে হবে না, হবে স্বামীর লক্ষ্মী স্ত্রী। আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো রে। তাতে অন্যায় কাজের জন্য যখন পাবলিকের কাছে গরম পিটুনি খেয়ে মরবেন, তখন পোড়ার মতো আগুনটাও পাবেন না জহর বিশ্বাস। তাই ভালোই বলছি, এখনো সময় আছে। যদি ভালো চান তাহলে সঠিক পথে ফিরে আসুন, আর তা না হলে এই গণদেবতার আদালতে বিচার একদিন আপনার হবেই, আর সেই বিচারে আপনার ঠিকানা হবে পচা গলা সব। কথাটা মাথায় রাখবেন জহর বিশ্বাস। গুড বাই। ওই সব হওয়ার আগে সব কটাকে আমি শ্মশানে পাঠিয়ে দেবো। সেই শ্মশানে আমি রক্ষে থাকবো জহর বিশ্বাস। তুই আমার দাদাকে ফাঁসিয়েছিস, বৌদিকে উধাও করে দিয়েছিস, বোনটাকে মেরে ফেলেছিস, বিনা দোষে উদয়টাকে দোষারোপ করেছিস। তাই শ্মশানে যখন যাবি তোর ওই দেহটাকে শিয়াল কুকুরে আমি খাওয়াবো। আর আগে শালা তোকে আমি গুলি করে মারবো। সেই গুলিটা বুমেরাং হয়ে তোমার বুকে বসে দেবো জহর বিশ্বাস। এদিকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি সিল করবো, সিআইডি দিয়ে তদন্ত করে প্রমাণ করে দেবো মাত্র ইন্ডাস্ট্রিজের মধ্যে চিট ফান্ডের এমডি জিতেন মহাপাত্র নয়, সেই ফান্ডের এমডি তুমি। आग तो लग चुकी है, सुन लेगा ये मामला भूल जाओ। आग तो लग चुकी है, सुन लेगा ये मामला भूल जाओ। और हमसे चलने वालों हमें तो बदनाम कर सकते हो, लेकिन हमारा साथ मुकाबला भूल जाओ। কারণ এক এক করে তোর আমার ফাঁদ কেটে বেরিয়ে গিয়ে নতুন ফাঁদ তৈরি করলেও সেই ফাঁদে আমি পড়বো না, পড়বে ওই শালা জিতেন মহাপাত্র। কারণ আমি একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। এই চন্দ্রবোড়া এখন ছবল মেরে বিষ ঢালতে যাচ্ছে জিতেনের পরিবারে। আর আমি কালো খবরে মুখ থেকে পথে পথে ঘুরে বেড়াবো না। উদয়, আমার উদয় আজ মূল স্রোতে ফিরে এসেছে। আমার আজকালদের সঙ্গে কথা বলে সবাইকে একজোট করে পুনরায় কাজ শুরু করে দিয়েছে। এবার আমি তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে পুলিশের কাছে আমি আত্মসমর্পণ করবো। কোনো কিন্তু নয় জয়ী, কোনো কিন্তু নয়। আর আমি কালো খবরে মুখ থেকে পথে পথে ঘুরতে পারছি না, তাই তো আমি পুলিশের কাছে সব বলবো। তাতে যদি আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়, তখন তুমি স্বামীর পরিচয় নিয়ে কোনোদিন জেলখানায় যেও না, কারণ আমি যে তোমার অক্ষম স্বামী। না গো, স্বামী হিসেবে তুমি সবার সেরা, তাই আজ আমি সাবিত্রীর মতো করেছি গো। এই দেখো, সাবিত্রীর দয়ায় আমার হাতের শাখা শীতের সিঁদুরের কোনো মূর্তিতে হয় না, আর কোনোদিন হবেও না কখনো। সতী সুলক্ষণা, এই পৃথিবীতে তোমার নেই কো তুলনা। কিন্তু আমি থাকতে থাকতে তুমি জিতেনকে প্রণাম করলে কেন? এই তুমি কি ভেবেছো তুমি সাবিত্রী ব্রত করলেই মা সাবিত্রী জিতেনকে বাঁচিয়ে দেবে? না না, পারবে না, কারণ আমি যে তোমার স্বামী দেবতা। স্বামী দেবতা? আরে হাজার চেষ্টা করলেও তুই আমার স্বামী কোনোদিন হতে পারবি না। কিন্তু সবাই জানে তুই আমার স্ত্রী, তোর দেহ মনের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। বিশ্বাস, মানুষ মাটির সমান, ইচ্ছা করলে সেই মাটিকে সবাই নোংরা করতে পারে, কিন্তু মনটা যে মন্দির, যে মন্দিরে পুরোহিত ছাড়া কেউ ঢুকতে পারে না। তুই শালা পুরোহিত, তো কই মন্দিরে আমি কোনোদিনই ঢুকতে দেব না রে। ওরে বিশ্বাসঘাতক, ওই রকম অহংকার করে রাবণ একদিন সীতাকে বলেছিল, কি বলেছিল? ওই সীতে, তুমি আমাকে গ্রহণ করো।
পারবে না, কারণ আমি এ যুগের রাবণ। ওই রাবণ সীতাকে অশোক বনে রেখে ভুল করেছিল, কিন্তু এই রাবণ তোমাকে ঘরে বন্দি করে রেখেছে, প্লাস্টিক সার্জারি করে তোমার রূপটা চেঞ্জ করে দিল। তাই সবাই বলবে সীতা এখন রাবণের স্ত্রী। না, আমি বলছি বল। আমার স্ত্রী এই জয়ী। করতে পারবে না, পুলিশ এসে গেছে। না, তুমি আজ একদম পালাবে না। তুমি আজ পুলিশের কাছে স্যালেন্ডার করে সব কথা বলবে। তুমি বলবে তোমার কারখানার চিটফান্ডের এমডি তুমি নও, এই জহর বিশ্বাস। এই শালা, এই কথা যদি তুই পুলিশের কাছে বলিস, তোর এই বউটাকে আমি ফিনিশ করে দেব। এই তুই আবার কিছুই করতে পারবি না। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে এখনো কাজ চুকে আয় না। না জয়ী না, আমি কাঁদছি না, আমি শুধু ভাবছি এই বেঈমান বিশ্বাসঘাতককে বিশ্বাস করে সেদিন আমি ভুল করেছিলাম। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করবি। নিয়ে যাও। একই পুলিশ। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট করতে পারে দারোগা বাবু, আমি থানায় যাচ্ছিলাম স্যালেন্ডার করতে, ফেরার হতে নয়। কিন্তু সারেন্ডার করলে তুই শালা তো পুলিশের কাছে সবকিছু বলে দে। হ্যাঁ বলবো। এই জহর বিশ্বাস আমার কোম্পানিতে ঢুকে চিটফান্ড খুলে মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এ কথা থানায় গিয়ে বড়বাবু বীরু ভাই রেড্ডির কাছে বলতে পারবে? হ্যাঁ বলবো। তাতে তুই জহরবাবু ফেসে যাবি। ওকে আমি ফাঁসাবই। তবু তুই আমার কিচ্ছু করতে পারবি না রে, কারণ পুলিশ তোর কথা শুনবে না। সেটা আমি জানি জহর বিশ্বাস, কারণ কালো টাকা দিয়ে এমএলএ এমপি পুলিশের বড় বড় মাথা তুই কিনে নিয়েছিস। তাই আমি যাবো ওই সিএম এর কাছে। শালা, তার আগে তোকে আমি শুট করব। না মিস্টার বিশ্বাস, ওকে শুট করলে আপনি ফেসে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছতার অভিযানে আপনি ধরা পড়ে যাবেন, পাবলিক আপনার উপর খেপে যাবে। সেই জন্য তো আপনাকে বলছি, ওকে আপনি আমার আন্ডারগ্রাউন্ড রুমে ভরে দিন। সেখানে ওকে আমি না জল না খাবার দিয়ে শালা শুকিয়ে শুকিয়ে মারবো। তারপর পোস্টমর্টম রিপোর্টটা তো বীরু ভাই রেড্ডির লোক করবে। ওর মতো লোকটাকে আন্ডার আমি জহর শালা মৃত্যুর মতো ভয়ঙ্কর। এবার আমি জিতেনের সব কটা জীবনকে মেরে ফেলবো। কিন্তু আমাকে মারতে পারবে না, কারণ তুমি পাত্র চিটফান্ডের এমডি হলেও আমি তার এজেন্ট ক্ষিতীশ গোস্বামী, যে নকল পুলিশ সেজে জিতেনকে আন্ডারগ্রাউন্ডে ভরে দিয়েছে। কিন্তু তুই তো খল লাগিয়ে জিতেনের বোন বাঁশির কোনো ক্ষতি করতে পারিসনি রে। ওর ক্ষতি করার জন্যই তো আমি মিস ইন্টারনেটকে 2 লাখ টাকা দিয়েছি। আর সেই টাকা আমার ভাই সুনীতি শনির হাতে দিয়ে সংযমকে খালাস করে এনেছে। অপরন্তু শনিকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। এদিকে বাঁশির একটা ছেলে হয়েছে, ওই সংযম গেলে ওই ছেলেটার বাবা বলে আমি স্বীকার করে নেব। কিন্তু আমার ভাই সুনীতি ওই ছেলের ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দেবে যে ওই ছেলেটা আমার দাদা মানে বীরু ভাই ক্ষিতীশ, তুই এক কাজ কর, হ্যাঁ তুই এই বাচ্চাটাকে মেরে ফেল। না বাবা, আমি এই বাচ্চাকে মারতে পারবো না, তাহলে ইন্টারনেট আমার উপর রেগে যাবে, আমাকে আর বিয়ে করবে না। শালা পুরো ভাব, ওই কচি মেয়েটাকে তুই বিয়ে করবি? বিয়ে করবো না মানে আমার তো 3 কুলে কেউ নেই, সব নির্বংশ হয়ে গেছে। তাছাড়া আমার অত টাকা কে খাবে? তাই ওকে বিয়ে করে এই পশ্চিমবঙ্গে আমার বংশের একটা ভোটার রেখে। লোকে বলে মানুষ মারলে পারেছে, গরুও মারলে পারেছে, কিন্তু কচি বাচ্চা মারলে পারে নেই। তাই বিয়ের আগে আমি ওই কাজ করতে পারবো না। শালা তোকেও আমি ছাড়বো না। হ্যাঁ, ছাড়বি না মানে? তোর কপালে আবার শনি চাপলো রে। তাহলে মার রে আমাকে, আয়। এবার করবো जौहर विश्वास गाने गाने भी लिखा हुआ, खाने वाले का नाम है, अरे काची भी कर सकता है जौहर विश्वास का जान। কি হলো? ঢোকে না কেন? ওইভাবে ধরলে কি ঢোকে রে? তাহলে কিভাবে ঢুকবে তার কৌশলটা তোকে আমি শিখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। এইভাবে ধরতে হবে আর সজোরে। কেমন?
এই জহর বিশ্বাস তার কাজের কোনো প্রমাণ রাখে না। এবার রেডি হয়ে আমাকে জানতে হবে ওই বাচ্চাটার কথা, কারণ ওই বাচ্চাটাই আমার জীবনের চরম শত্রু। ওই শত্রু চক্রান্তে বর্দা আজও ফেরার। বর্দির এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিনা দোষে উদয়দাকে দোষারোপ করা আমার বাসিবনের জীবনটা শেষ হতে বসেছে। সেই জন্যই তো আজ আমরা সংযমের ঘরে ছুটে এসেছি। আজ ওর কাছে ক্ষমা চাইবো। বাঁচিয়ে তার বাচ্চাটাকে নিয়ে আমরা ঘরে ফিরে যাব। ও যারই ঔরসজাত সন্তান হোক না কেন, ওকে ওকে আমাদের কাছে রেখে বড় করে তুলবো। শনির যখন পরিবর্তন হয়েছে, তাহলে শনিকে নিয়ে ওই জহর বিশ্বাসকে আসামির কাঠগড়ায় তুলবো। আদালতে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, জজ সাহেব, আমার বর্দা জিতেন মহাপাত্র নির্দোষ। বর্দাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি নিয়ে ওই জহর বিশ্বাস আজ কোটিপতি হয়েছে। মানুষ নয়, ও একটা বিষাক্ত চন্দ্রবড়া সাপ, যার তীব্র বিষে মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। ওই চন্দ্রবড়া সাপটা আমাদের সুন্দর চাঁদের মতো ঘরটায় ঢুকে একেবারে শেষ করে দিয়েছে। ওকে আপনি ফাঁসি দিন। কিন্তু তার আগে বাঁশিকে খুঁজে বের করতেই হবে। বাঁশি, এই বাচ্চাটা আমার জীবনের চরম শত্রু। ওই বাচ্চাটাকে সরিয়ে না দিলে সালা আমি নিশ্চিত হতে পারবে না। মাওয়ার পর তোমাকে বহুত সুন্দর দিক আছে। মুখ তো ঠিক রে পড়ছে তোমার। ওই রূপ জগৎ তুই কবেই কালো করে দিয়েছি। দোসরা বার যখন আসিয়েছি তখন আর কালো করবে। তাহলে আমিও কালি সাজবো। তোমার ওই কালির রূপ আমার বললে লাগে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বিরু। রেডি 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 বেরো ভাই, রেডি বল। শিবওয়ালা এইখানে যখন একবার আসিয়েছি তখন শালা কিছু তো একটা কিচ্ছু ভাবি না। আমার জীবনটাকে যেমন তুই নষ্ট করে দিয়েছিস, তোর জীবনটাকে তেমন আমি নষ্ট করে দেবো। আমি তো তোমাকে দিতে চাই না, আমি শুধু সেদিন তোমাকে যেটা দিয়েছি সেটাই নিতে আসিয়েছি। মানে গোস্বামী বললো তোমার নাকি একটা সুন্দর ফুটফুটে লড়কা হয়েছে, আমার মতো দেখতে। ছেলে বলে পরিচয় দিতে তোর লজ্জা লাগে না? এই সমাজে মুখ দেখাতে তোর ভয় করে না? ভয় করবে কেন? আরে আমি বলি শিবওয়ালা, এই শোন, ওকে আমি ছেলের পরিচয় দিবার জন্য নিতে চাই না, আমি ওকে লিব শালা খতম করিয়ে দিবার জন্য। বিরু ভাই রেড্ডি, বলি শিবওয়ালা, বাচ্চাটাকে আমি খতম করিয়ে দিব। আমার বাচ্চাটাকে বাঁচাও। আমার বাচ্চাটাকে দে। কাঁদিস না খোকর, কাঁদিস না। দেখ দেখ দেখ, আমি তোর বাবা চেয়েছি রে বেটা। আমার বাচ্চাটাকে तू আমার সোনা বেটা, तू আমার दिल का जिगर। आज तुझे हमें बहुत बदला তোর করবে। বিরু আমার বাচ্চাটাকে দে। বিরু ওগো, তোমরা কে কোথায় আছো? আমার বাচ্চাটাকে বাঁচাও, তাহলে তোমাদের ঘরের বাচ্চাগুলোও বাঁচবে না। করো করো এই প্রতিটা। তুই ঘর ঘুরার জন্য এখানে কেউ আসবে না। মানুষ এখন মদ খেয়ে বেহুত হয়ে আছে, আর যুবক যুবতীরা বুড়ি ঠাকুরানির মেলায় ডিজে বাজিয়ে মাদলের নাচগান করছে। তাই তোমার ওই ডাকদের কানে পৌঁছাবে না। তাই এখন শোনাবে ডাকে। देख लिया इंस्पेक्टर बेरो भाई रेड्डी कितना हरामी निकला। দিদি
আমার ভাগনা কোথায় দিদি? আমার ভাগনা কোথায়? বুড়ি ঠাকুরানী মেলা থেকে ভাগনা জন্য নতুন জামা প্যান্ট এনেছি, আর সেই সঙ্গে এনেছি কাগজের ফুল। আমার ভাগনা কোথায় দিদি? আমার ভাগনা কোথায়? তোর ভাগনা, তোর ভাগনা মারা গেছে। আমি ওকে কতবার বললাম আমার বাচ্চাটাকে মেরো না, ও কোনো কথা শুনলো না, আমার বাচ্চাটাকে আছাড় মেরে মেরে দিল। বল দিদি বল, কে সেই জানোয়ার? ও সালে সে জানোয়ার যে প্লেন করে বাচ্চাটাকে খতম করিয়ে দিয়েছে। বললে সালে পালিশ না, মৃত বাচ্চা সমেতকে আমি হাতে নাতে ধরিয়েছি। তাই এখন তোকে টানতে টানতে আমি থানায় নিয়ে যাবে। কোন অধিকারে নিয়ে যাবে? পালিশের অধিকারে। আচ্ছা, কিন্তু থানার নেম প্লেটে বীরু ভাই রেড্ডি বলে কোনো পুলিশ অফিসারের নাম নেই। সুতরাং পুলিশের ছদ্মবেশে আপনি এক শয়তান। মগর সে কথাতে ভিজালে কি করি? তুমি কে? সিআইডি স্পেশাল মীরা মিত্র। ইন্টারনেট হয়ে আপনাদের মানুষ মারা চক্রের সমস্ত খবর এসপি কে দিয়ে আমি আপনাকে শনাক্ত করেছি। এবার ধরবো আসল মাথা। পুলিশের ছদ্মবেশেই আমাদের তো মানুষের অনেক ক্ষতি করেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। মানে ও আমাকে একা পেয়ে ধর্ষণ করেছিল, তারপর বাচ্চাটাকে যখন আমি পৃথিবীর আলোতে নিয়ে আসলাম, ও আমার বাচ্চাটাকে আছাড় মেরে মেরে দিল। রাস্কেল, আমি তোকে ফাঁসির কাঠে ঝোলাবই। পুলিশ বাহিনী আসছে, তোমরা ওকে ঘিরে রাখো, আমি দেখছি। হ্যালো হ্যালো চার্লি, চার্লি কলিং। হ্যালো হ্যালো হ্যালো। শালা পালিশ আসার আগেই আমি কাল থেকে পালিয়ে যাবে। তার আগে তোকে আমি খুন করবো। ওই শালে পালিশের উর্দিটা খসে পড়লেও হাতে পিস্তলটা রয়েছে। তাই এখন তোদের আমি পুলিশ অফিসার বীরু ভাই রেড্ডি বিনা অপরাধে মেরে মেরে চালান করে দিয়েছিস হাজতে। আজ তোকে আমি মেরেই ফেলবো। আজ তোরাকে কেউ মারবে না, আজ আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। ওর জন্য সত্যেন ভাই মারা গেছে, ওর জন্য সব ভাই ও সমাজের কাছে কলঙ্কি দাঁড়ায়। আজও আমার বাচ্চাটাকে মেরে দিয়েছে, তাই তো আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। মারো দিদি, তুমি ওকে মারো। মার বাসি মার, মেরে মেরে ওকে একেবারে শেষ করে দে। মার দিদি মার মার মার, ওকে মেরে তো ছেলে তার বদলা নে। ওই একটা বড় ধরে ও আমাকে কি করে মারবে? ও আমাকে মারতে পারবে না। মার মার দিদি মার, ওকে মেরে তো ছেলে তার প্রতিশোধ নে। जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदत्मानं संयमः परित्राणाय साधूनां विनाशाय च विस्मृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे यदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदत्मानं संयमः परित्राणाय साधूनां विनाशाय च विस्मृतं धर्मसंस्थापनार्थाय संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे। শালি না না না, তুই এখন মর। জহর বিশ্বাস, আরে আমি জহর বিশ্বাস, শালা বিষাক্ত একটা চন্দ্র বড়া সাপ। এখন আমি এখান থেকে পালিয়ে যাবো। এই জহর বিশ্বাস, আজ তোর পালাবার সব পথ বন্ধ। এই উদয়, না রে, শুধু তোই নয়, ভালো করে চেয়ে দেখ, আমি আমার দাদাকে তোর মাকড়সের জাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। জহর বিশ্বাস, একদিন তোর জন্য আমাদের সকলের জীবনটা নষ্ট হতে বসেছিল, কিন্তু এত কিছুর পরেও আমি চুপচাপ নেপথ্যের থেকে সিআইডি লাগিয়েছিলাম তোকে হাতে নাতে ধরার জন্য, কিন্তু তাও আজ আমি কিচ্ছু করতে পারলাম না। আজ এত কিছুর পরেও তুই যখন পুলিশের ছদ্মবেশে এসে বাঁশির জীবন থেকে ওর বাঁচার সুরটাকে কেড়ে নিয়েছিস, তখন তোর আর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তুই শালা অনেক কিছু করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবি না রে শালা।
এদের আমি কাউকে ছাড়বো না। আমি তোমার মতো সাপকে ছাড়বো না। এই শোনি, আমি জহর বিশ্বাস, বিষাক্ত একটা চন্দ্রবড়া সাপ। এই জিতেনের বংশকে আজ আমি নির্বংশ করব। সাবধান দাদা, তুমি যদি গুলি চালাও আইন কিন্তু তোমাকে ক্ষমা করবে না। নাই করুক। চিট ফান্ড করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার সময় আইন যখন আমার কিছু করতে পারেনি রে, আর শেষটাও পারবে না। আমি জিতেনের বংশকে নির্বংশ করব। জহর বিশ্বাস মারা গেছে, আমরা আমরা মরতে বসেছি। উদয়, তুমি ধরো মাসির হাত। বিবেক, বিবেক ধরো রানীর হাত, আর বৌদি বৌদি ধরো জিতেন্দ্র হাত। কোথায় কোথায় সেই বিষাক্ত চন্দ্রকোনা সাপ? চন্দ্রপ্রাণরূপী জহর বিশ্বাস আজ গণপ্রহারে মারা গেছে। ও মাই গুডনেস, আপনারা কি করেছেন? এতদিন ধরে ওই শয়তানটার পেছনে ঘুরে ওর সমস্ত চক্রান্ত ধরে ফেলেছিলাম, আর আপনারা আইন নিজের হাতে তুলে নিলেন। কাজটা আপনারা মোটেও ভালো করেননি। প্রয়োজনে আপনাদের প্রত্যেককে আদালতে যেতে হবে। যাবো, কারণ কাল থেকে আর কেউ শুনতে পাবে না অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপালে পড়া। সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, চাঁদের ঘরে চন্দ্র পড়া। অর্থ চুরির কেলেঙ্কারি সত্যের কপালে মারা। অর্থ চুরির কেলেঙ্কারি সত্যের কপালে মারা। সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, সোশ্যাল মিডিয়ায় নতুন খবর। চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া। বিশেষ ঘোষণা, সুধী দর্শক মন্ডলীর কাছে পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যান। কল্যাণী অপেরার নায়ক নায়িকা আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। প্রথমেই কল্যাণী অপেরার মাস্টারমশাই যিনি আছেন কমলবাবু, উনি একখানি মান্নাদের সঙ্গীত পরিবেশন করবেন। তারপরেই কল্যাণী অপেরার নায়ক নায়িকা সঙ্গীত পরিবেশন করবেন। ঘোষণাটি এখানেই শেষ হলো। একটু দাঁড়িয়ে যান, কেউ যাবেন না। একটা বিশেষ ঘোষণা আছে, একটা মানবিক আবেদন বলতে পারেন। আমাদের যাত্রা ইন্ডাস্ট্রি